কেউ একজন দেখায় না কেন? এই দেখেন গুলি হচ্ছে, দেখায় না কেন? আমার কথা হলো কি, আসলে কি হয়েছিল? আমরা এক একজন এক একটা ভার্সন শুনতেছি। কিছু ছিল আওয়ামী ভার্সন, আর এখন হচ্ছে কিছু এন্টি আওয়ামী ভার্সন। কিন্তু প্রকৃত ভার্সনটা কি? শাপলা হত্যাকাণ্ডের প্রতিবেদন দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে, এবং চিফ প্রসিকিউটর বলেছেন যে শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল গণহত্যা, যেটি এটা নিয়ে অনেক সময় বলা হতো যে এটি গণহত্যা না হত্যাকাণ্ড। এটি নিয়ে এক ধরনের বিতর্ক আছে। আপনি কীভাবে দেখছেন আজকের এই প্রতিবেদন দাখিল, এবং 41 জনকে আসামি করা হয়েছে? দেখেন, আমি অভিযোগপত্রে আর কি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ওখানে যেদিন যখন এই ঘটনাটা ঘটে, তখন আমি একটা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলাম। আমার ওই টেলিভিশনের রিপোর্টার ওখানে গভীর রাত পর্যন্ত ছিল। এখন এই বিষয়টা নিয়ে কিন্তু আমি মনে করি এক ধরনের বিভ্রান্তি আছে, এক ধরনের ঢাক ঢাক গুড়গুড় আছে, একদম সম্পূর্ণ বিপরীত ধর্মী নানা ধরনের কথাবার্তা আছে। আমাদের দেশের বিচার বিভাগ এবং তদন্ত নিয়ে আমার আস্থা খুব কম, খুব কম। আইসিটিতে এখন হচ্ছে না, মামলা হচ্ছে না। এই আইসিটিতে অনেকে ফাঁসিয়ে দিয়েছে। সেগুলি কতটুকু গ্রহণযোগ্য, ওই সব ফাঁসিগুলি, সেটা নিয়েও অনেক বিতর্ক আছে। এখানে মুনিয়াপা আছেন, ওনার দল, ওনারা কি ওই ফাঁসিগুলিকে যথাযথ মনে করে? অনেকগুলি মনে করে, অনেকগুলি মনে করে না। আবার এখন যেটা হচ্ছে, এটাও আবার আরেকটা পলিটিক্যাল পার্টি ঠিকভাবে নেবে, মানবে। আমরা এমন কোনো রায় পাচ্ছি না যেটা নাকি সাধারণ মানুষ সবাই মানছে। কিছু দল মানে, কিছু দল মানে না। বিচার বিভাগটাকে আমরা এই পর্যায়ে নিয়ে গেছি। কে নিয়ে গেছে? আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো নিয়ে গেছে, আমাদের দেশের পলিটিক্যাল গভর্নমেন্টগুলো নিয়ে গেছে। দেখেন, এই আপনার শাপলা চত্বরে এই ঘটনার সম্পর্কে আপনি দেখবেন যে বিবিসির ওই সময় যিনি বাংলা বিভাগের প্রধান ছিলেন সাবিন মুস্তফা, ওনার আমি 2-3 ইন্টারভিউ দেখলাম। উনি ওনার রিপোর্টারদের বরাত দিয়ে বলতেছেন ওই দিন ওনারা ওখানে ছিলেন, কিন্তু ওনারা কোনো হত্যাকাণ্ড দেখেন নাই। খেয়াল করেন। কিন্তু তারপরে 2-3টা টেলিভিশন বন্ধ হয়ে গেল। দিগন্ত টিভি বন্ধ হয়ে গেল, ইসলামিক টিভি বন্ধ হয়ে গেল, আমার দেশ পত্রিকা তার কয়েকদিন পরে বন্ধ হলো। টিভিগুলো কেন বন্ধ হলো? আমরা বলা বলি করলাম, আমি নিজেও তখন বলা বলি করেছি যে হয়তো এই টেলিভিশন, দিগন্ত টিভি কিন্তু ওই অনুষ্ঠানটা লাইভ করতেছিল। তো আমরা বললাম যে দিগন্ত টিভি বন্ধ হলো এই কারণে যে হয়তো দিগন্ত টিভির কাছে এমন কিছু ফুটেজ আছে যে ফুটেজগুলো গভর্নমেন্ট বাইরে আসতে দিতে চায় না, এই জন্য তারা দিগন্ত টিভিকে বন্ধ করে দিয়েছে। এটা কিন্তু ওই সময় আমরাও বলা বলি করেছি। বলা বলি কিন্তু কোনো অথেন্টিসিটি, মানে কিন্তু অথেন্টিসিটি নাই। বলা বলি করেছি আমরা কেন বন্ধ করতে। আমাদের যারা রিপোর্টার ছিল তারা গভীর রাত পর্যন্ত ছিল রে ভাই, তাদের কাছ থেকে তথ্য নেই, তারা কিন্তু কিছু দেখে নাই। খেয়াল করেন, তারা কিন্তু কিছু দেখে নাই। তো এখন এখানে অনেকগুলো পয়েন্ট আছে। দিগন্ত টিভিতে এখন ওপেন, এখন তো দিগন্ত টিভির সেই ওই বাধা নাই, যারা তাদের আটকে আছে তারাও নাই। কই ওই ফুটেজগুলি এখন আমরা দেখি না কেন? কেউ একজন দেখায় না কেন? এই দেখেন গুলি হচ্ছে, দেখায় না কেন? আমার কথা হলো কি, আসলে কি হয়েছিল? আমরা এক একজন এক একটা ভার্সন শুনতেছি। কিছু ছিল আওয়ামী ভার্সন, আর এখন হচ্ছে কিছু এন্টি আওয়ামী ভার্সন। কিন্তু প্রকৃত ভার্সনটা কি, এটা নিয়ে কিন্তু আমার সন্দেহ এখনও রয়ে গেছে। আমার ধারণা এই সন্দেহ নিয়েই আমাকে মরতে হবে। কারণ এই কারণে যে আগামী 5-10 বছরের সমাধান হবে, প্রকৃত সত্য বের হয়ে আসবে, সেটা কিন্তু আমি মনে করি না। এই যে শুভ্র সাহেব, আদিলুর রহমান শুভ্র সাহেব, ওনারা বলছেন, ওনাদের প্রথম বলেন আমাদের কাছে একটা তালিকা আছে, কোথায় আছে দেখাতে পারে না, বা আমাদের কম্পিউটার আছে অমুক তমুক। তারা যে ফিগার দিচ্ছে সেই ফিগারের সঙ্গে আইসিটি ফিগার মিলতেছে? 41 জনের তালিকা দিয়েছে, মিলতেছে কেন বলেন? মিলতেছে না তো। তাহলে কারটা ভুল, আমি কারটা মানবো? ভাই, এই দেশে অনেক কিছু হয়, কাজেই আমরা অপেক্ষা করব। আমি বিশেষ করে আমি অপেক্ষা করব যে একটা মানে এমন একটা বিচার বিভাগের মাধ্যমে বিচার হবে যে বিচার বিভাগ নিয়ে কারো কোনো সন্দেহ থাকবে না, যে বিচার বিভাগ রাজনীতি প্রভাবিত হবে না। সেটা আমরা কবে পাবো আমরা জানি না, আমরা অপেক্ষায় থাকবো। কারণ দেখেন, সাবির মুস্তফা যে কথাটা বলেছে,
ওই দিনের পরের দিনে কোনো একটা মিডিয়া, দেশে বিদেশে কোনো একটা মিডিয়া কি বলেছিল যে কোথায় কে মারা গেছে? তখনও তো বিদেশি মিডিয়া দেশে কাজ করতো। সাবির মুস্তফা যে মিডিয়া প্রধান ছিলেন বিবিসি, তারা তো দেশে কাজ করতো। হাসিনা গভর্নমেন্টকে সবাইকে কিনে ফেলেছে। আপনি দেখেন তো ওই সময় কোনো একটা দেশি বিদেশি কোনো মিডিয়ায় কোনো খবর আছে কিনা? নাই তো রে ভাই। এখন আপনি বলবেন তাহলে এই 61 জন কোথেকে আসলো, 41 জন কোথেকে আসলো, আপনি বলতে পারেন। কিন্তু হ্যাঁ, আজকে থেকে কত বছর আগে ঘটনা বলতে পারেন। আরে ভাই, ওই দিন হলো 2024 হলো আপনার ইয়ের ঘটনা, এই কি বলে 21 আগস্ট জ্ঞান হামলা ঘটনা। ওই সময়কার অনেক মৃত লোক তখন বেরিয়ে আসতেছে। তো এটাও তো হয় দেশে, হয় কিন্তু মাত্র মানে এখনো চোখের পলক ফেলাতে পারি নাই, সেখানেও আমরা অনেক জীবিত লোককে মেরে ফেলেছি। আর আজকে থেকে 13-14 বছর আগের তদন্ত এখনকার উদ্ঘাটন করতেছে। ভাই এগুলো সবই ঠিক, আবার সবই ঠিক না, আবার কিছু ঠিক কিছু ঠিক না। মানে আমি সুনির্দিষ্টভাবে কোনো তথ্যের উপরে মানে যেগুলো বলা হচ্ছে কোনো বক্তব্যের উপরে আমি 100% ভরসা। আবার আমি এটাও ঠিক। আবার দেখেন, আমি আরেকটা কথা বলি। আমার পরের দিন আমি আমার রিপোর্টিং মিটিংয়ে বলতেছিলাম যে এটা কেমন করে সম্ভব যে এত লোক এক রাতের মধ্যে নাই হয়ে গেল, সব চলে গেল। ওখানে কি এমন ঘটছিল যে সব লোক ভয় পেয়ে চলে গেল, একদম ফাঁকা হয়ে গেল সব কিছু? কি এমন ঘটছিল? কিছু একটা ঘটছিল, নাহলে তারা গেল কিভাবে? তো এখন আপনি সন্দেহ সব দিকে করতে পারেন, কিন্তু কনক্রিট আসলে কি ঘটেছিল সেই চিত্রটা আমরা আসলে পাইনি। এখন যেভাবে উদ্ঘাটন করার চেষ্টা করা হচ্ছে সেগুলো আলটিমেটলি কতটা বিশ্বাসযোগ্য হবে কালের বিচারে আমি জানি না।